আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলায় চাকুরিরত সামরিক কর্মকর্তারা গ্রেপ্তার হলে আইন অনুযায়ী ২৪ ঘণ্টার মধ্যে আদালতে হাজির করার বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর। তবে পরোয়ানাভুক্ত সেনা কর্মকর্তাদের সেনা হেফাজতে নেয়ার ব্যাপারে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রসিকিউশন জানে না বলে জানিয়েছেন তিনি। রোববার ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে এই কথা জানান। এ সময় তিনি আরও জানান, এ ব্যাপারে প্রসিকিউশনের কাছে এখনও কোনো আইনি ব্যাখ্যা কেউ জানতে চায়নি। এদিকে জারি করা গ্রেপ্তারি পরোয়ানা সেনা সদরে পাঠানো হয়েছে এবং তার রিসিভ কপিও ট্রাইব্যুনালে এসেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। রাষ্ট্রপক্ষ জানায়, গত ৮ই অক্টোবর বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল গুমের ২ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে, যেখানে রয়েছেন ১০ জন অবসরপ্রাপ্ত এবং কর্মরত ১৪ জন সেনা কর্মকর্তার নাম। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা জানান, জারি করা ওই পরোয়ানা কার্যকর করবে পুলিশ মহাপরিদর্শক, এজন্য তাকে পরোয়ানার কপি পাঠানো হয়েছে। তবে পরোয়ানার তালিকায় সামরিক বেশ কয়েকজন কর্মকর্তার নাম থাকায় সংশ্লিষ্ট বাহিনীকে অবহিত করা হয়েছে। পাঠানো হয়েছে গ্রেফতারি পরোয়ানার অনুলিপি এবং তা গ্রহণ করে দেয়া হবে রিসিভ ট্রাইব্যুনালে। এটি পৌঁছেছে বলে জানিয়েছে প্রসিকিউশন। বিভিন্ন টর্চারের ম্যাটেরিয়াল ব্যবহার করে গুমের সেন্টারগুলো থেকে মানুষকে টর্চার করা, সেখানে ঘূর্ণায়মান চেয়ার, ইলেকট্রিক শক, হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করে হত্যা করা, ইনজেকশন পুশ করে হত্যা করা এবং একই দিনে অনেক মানুষকে হত্যা করা, এই যে তার কর্মকাণ্ডগুলো ছিল, তাদের এই সরকারের বিভিন্ন এজেন্সিগুলোর মাধ্যমে তারা এই ধরনের অপকর্ম করেছে সরাসরি প্রধানমন্ত্রীর নির্দেশে। জুলাই আন্দোলন দমনে মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন চলছে। ট্রাইব্যুনাল থেকে তা সরাসরি সম্প্রচার করা হচ্ছে। যুক্তিতর্ক উপস্থাপনের শুরুতে চিফ প্রসিকিউটরের অফিসিয়াল ফেসবুক পেজে সাইবার হামলা দাবি করেন তাজুল ইসলাম। বিচার বাধাগ্রস্ত করার জন্যই এই সাইবার হামলা বলেও জানান তিনি। এর আগে প্রসিকিউটররা জানিয়েছেন, রাষ্ট্রপক্ষ আসামি বিপক্ষের যুক্তিতর্ক উপস্থাপন ৭ থেকে ৮ দিন। আরও জানাতে ট্রাইব্যুনাল চত্বর থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদুল বাশার। দুটি বিষয় একটু জানতে চাই। এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের মামলায় যারা চাকরিতে সামরিক কর্মকর্তা গ্রেপ্তার হলে আইন অনুযায়ী ২৪ ঘণ্টায় আদালতে হাজির করার বাধ্যবাধকতার কথা চিফ প্রসিকিউটর জানিয়েছেন। এছাড়াও জুলাই আন্দোলনে মানবতাবিরোধী অপরাধের যে ৩ আসামির বিরুদ্ধে যুক্তিতর্ক উপস্থাপন সরাসরি হচ্ছে, এই বিষয়টিও জানাবেন। শাফাত, দেখুন, এটি শুধু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল না, এটি সকল আইনের ক্ষেত্রে একই, সকল মামলার ক্ষেত্রে। আপনি জানেন যে ফৌজদারি অন্যান্য মামলায় থানার যে মামলাগুলো, সেখানেও কোনো আসামিকে গ্রেপ্তার হলে ২৪ ঘণ্টার মধ্যে কিন্তু আদালতে উপস্থাপন করতে হয়, ম্যাজিস্ট্রেটের সামনে নিতে হয়, আদালতের সামনে। আর যেহেতু এখানে এই আদালত থেকে পরোয়ানা গেছে, সুতরাং এই আদালতে আনতে হবে। চিপড়াকাণ্ড, চাংখারপুলে ৬ জনকে হত্যাকাণ্ড এবং আরেকটি হচ্ছে আশুলিয়াতে যেই ৬ মরদেহ পোড়ানো, এই ৫টি সুনির্দিষ্ট অভিযোগ আনা হয়েছিল শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে। সেই বিষয়টিতে আস্তে আস্তে করে চিফ প্রসিকিউটর ঢুকছেন। এখন মধ্যাহ্ন বিরতি চলছে, একটু পরে আবারও আদালত বসবে এবং তারা এটি প্রমাণ করবেন যে ৫৪ জন সাক্ষী তার সাক্ষ্যের ভিত্তিতে যেটি তুলে ধরেছেন, কেন প্রসিকিউটররা বলছেন যে তথ্য প্রমাণের ভিত্তিতে এবং সাক্ষ্যের ভিত্তিতে যে এই আসামিদের বিরুদ্ধে এই ধরনের ৫টি সুনির্দিষ্ট অভিযোগ প্রমাণিত হয়েছে, সুতরাং তারা সর্বোচ্চ সাজা চান। বাসার এই বিষয়ে নিশ্চয়ই পরবর্তী তথ্য আপনার মাধ্যমে আমরা দর্শকদের জানাবো। জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থানরত এমপিওভুক্ত শিক্ষক কর্মচারীদের কর্মসূচিতে বাধা দিয়েছে পুলিশ। শিক্ষকদেরকে ছত্রভঙ্গ করতে টিয়ার শেলও নিক্ষেপ করা হয়েছে। এর আগে সকাল ১০টা থেকে বাড়ি ভাড়া এবং চিকিৎসা ও উৎসব ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারির দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান কর্মসূচি শুরু করে শিক্ষক কর্মচারীরা। এতে যোগ দেন সারা দেশের বিপুল সংখ্যক শিক্ষক। কর্মসূচির কারণে ওই এলাকায় যান চলাচল ব্যাহত হচ্ছে, ফলে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। বেসরকারি এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোটের সদস্য সচিব দেলোয়ার হোসেন আজিজি জানান, দীর্ঘদিন ধরে দাবি বাস্তবায়নের আশ্বাস দেয়া হলেও এখনো পর্যন্ত কোনো প্রজ্ঞাপন জারি করা হয়নি। সন্ধ্যার মধ্যে প্রজ্ঞাপন জারি না হলে রাতেও শিক্ষকরা সড়কে অবস্থান করবেন এবং লাগাতার অবস্থান কর্মসূচি চলবে বলে জানান তিনি। এছাড়া মঙ্গলবার থেকে সব শিক্ষা প্রতিষ্ঠানে কর্মবিরতির ঘোষণা দিয়েছে বেসরকারি এমপিওভুক্ত জাতীয়করণ প্রত্যাশী জোট। প্রজ্ঞাপন জারি না হওয়া পর্যন্ত জাতীয়করণ প্রত্যাশী জোট ঢাকার রাজপথ ছেড়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে না ইনশাআল্লাহ। ৫ টাকা ভিক্ষা দিলে বাংলাদেশের মধ্যে নেয় না, আর শিক্ষকদেরকে একটা ৫০০ টাকা দেয় আমাদের বাড়ি ভাড়া। আমরা এই বাড়ি ভাড়া মানি না। আমাদের পরিষ্কার বক্তব্য, পরিষ্কার দাবি, 20% বাড়ি ভাড়া এবং ১৫০০ টাকা চিকিৎসা ভাতা ছাড়া আমরা এখান থেকে যাব না।
আরও জানাতে যোগ দিচ্ছেন সহকর্মী শিকদার মেহেদী হাসান। মেহেদী, শিক্ষকরা তো প্রেস ক্লাব থেকে বিক্ষোভটি শুরু করেছিলেন, পুলিশ তো পরিস্থিতি নিয়ন্ত্রণে তাদেরকে শহীদ মিনারে যাওয়ার নির্দেশনা দেয়। এই মুহূর্তে এমপিওভুক্ত শিক্ষকরা তাদের কর্মসূচি কোথায় পালন করছেন, সেখানকার পরিস্থিতি কেমন? জি, ঠিক কিছু সময় আগেই কিন্তু আসলে আমরা দেখিয়েছিলাম দর্শকদের উদ্দেশ্যে যে প্রেস ক্লাব অর্থাৎ তোপখানা রোডের সচিবালয়ের যে গেট, সেই গেট থেকে শুরু করে একদম গুলিস্তান পর্যন্ত যে সড়কটি আছে, সেই সড়কটি পুরোটি কিন্তু এমপিওভুক্ত যে শিক্ষকরা আছে তারা কিন্তু আসলে রীতিমতো সেখানে বসে অবস্থান করছিল, এবং যে কারণে সড়কটি অবরুদ্ধ অবস্থায় ছিল এবং কোনো ধরনের যান চলাচল সেখানে করতে পারিনি, যে কারণে আসলে যাত্রীদের যে ভোগান্তি, সেই ভোগান্তি কিন্তু চরমে পৌঁছেছে। পুলিশ তাদেরকে বারংবার অনুরোধ জানিয়েছে যে আসলে এই জায়গা থেকে আসলে যাতে তারা একটু সরে তারা শহীদ মিনারের দিকে যান, কিন্তু তারা আসলে সেখান থেকে সরেননি বা সরতে তারা রাজি ছিলেন না, এবং তারা বিভিন্ন ধরনের স্লোগানে তারা আসলে সেই জায়গাটিকে মুখরিত করেছিল, এবং পুলিশকে লক্ষ্য করেও কিন্তু বেশ কিছু স্লোগান তারা দিয়েছেন, যে কারণে একটি পর্যায়ে গিয়ে ঠিক 10 মিনিটের একটি আলটিমেটাম পুলিশ কিন্তু তাদেরকে দেয় যে 10 মিনিটের মধ্যে জায়গাটি ছেড়ে দিতে হবে, কিন্তু তারা না ছাড়লে পুলিশ তাদের যে অ্যাকশন, সেই পুলিশি অ্যাকশনে যায় এবং সেখানে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে, যে কারণে পুলিশ তাদের যে লাঠিচার্জ, সেই লাঠিচার্জ চালায় এবং ছত্রভঙ্গ করে দেয় যে সকল শিক্ষকরা ছিল। কথা হয়েছে তার পরিপ্রেক্ষিতে কিন্তু পুলিশ এবং প্রশাসন সব জায়গা থেকে তাদেরকে অনুরোধ করা হয়েছে তারা যাতে শহীদ মিনারে অবস্থান নেয়। এবং আরো যদি একটু আপনাদেরকে বলতে চাই যে আসলে তারা তাদের যে প্রজ্ঞাপনের জায়গা, সেই প্রজ্ঞাপনের জায়গাটিতে সম্পূর্ণই একক অবস্থানে রয়েছে, এবং আগামী মঙ্গলবার থেকে কিন্তু তারা আসলে যদি তাদের তারা কর্মবিরতির সিদ্ধান্ত নিয়েছেন, এই বিষয়টিও জানিয়েছিলেন আমাদেরকে। মেহেদী, আপনি তথ্য সংগ্রহ করতে থাকুন, পরবর্তীতে আবার আমরা আপনার সাথে যুক্ত হব। নির্বাচন নিয়ে নানা চক্রান্ত ষড়যন্ত্র হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দেশের মানুষ সব ষড়যন্ত্র মোকাবিলা করবে বলেও জানান তিনি। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় এসব কথা বলেন মির্জা ফখরুল। নির্বাচন বিলম্বিত করতে কয়েকটি দল পিআর পদ্ধতি নিয়ে আন্দোলন করছে বলেও দাবি তার। দেশের মানুষ পিআর পদ্ধতি মেনে নেবে না বলেও মন্তব্য করেন তিনি। এ সময় বিএনপি মহাসচিব বলেন, জনগণ ফেব্রুয়ারিতেই নির্বাচন দেখতে চায়, আর সেই নির্বাচনে দেশপ্রেমিক দলকে ভোট দেবে মানুষ। তারেক রহমানের নেতৃত্বে দেশ স্বনির্ভর হয়ে উঠবে বলেও জানান মির্জা ফখরুল। শুধু একটা মাত্র লক্ষ্য, আমরা বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি গণতান্ত্রিক সমৃদ্ধ একটা বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চাই। সেই কথাটি মাথায় রেখে আমরা যেন সামনের দিকে এগিয়ে যাই। অনেক ষড়যন্ত্র আছে, চক্রান্ত আছে, সমস্ত ষড়যন্ত্র চক্রান্তকে পরাজিত করবার শক্তি বাংলাদেশের মানুষের আছে। জুলাই জাতীয় সনদ ও পিআর পদ্ধতিতে নির্বাচন সহ 5 দফা দাবিতে দেশের বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াত। সকালে লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সামনে থেকে বিক্ষোভ মিছিল বের করে দলের নেতাকর্মীরা। মিছিলটি শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। এ সময় জামায়াত নেতারা জুলাই সনদ নিয়ে টালবাহানা না করতে সরকারের প্রতি আহ্বান জানান। একই দাবিতে জামালপুরের জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেন জেলা জামায়াতের নেতাকর্মীরা। এ সময় তারা পিআর পদ্ধতিতে নির্বাচন, লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের দাবি জানান। নাটোর শহরের ভবানীগঞ্জ মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিল বের হয়। পরে সমাবেশে বক্তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচার ও জাতীয় পার্টি সহ তাদের দোসরদের রাজনীতি থেকে নিষিদ্ধের দাবি জানান। নরসিংদী পৌর শহরের শিক্ষা চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ করে দলের কয়েকশো নেতাকর্মী। এছাড়া ঝালকাঠি, চাঁদপুর, ফরিদপুর সহ বিভিন্ন জেলায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে জামায়াত। ওয়ার্ল্ড ফুড ফোরামে যোগ দিতে ইটালির রোমের পথে রয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুস। বেলা 11:30টায় বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রওনা হন তিনি। সফরসূচি অনুযায়ী ফোরামের মূল অধিবেশনে আমন্ত্রিত অতিথি হিসেবে ভাষণ দেবেন অধ্যাপক ইউনুস। এছাড়া ইটালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ও বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধানের সাথে বৈঠক করবেন তিনি। এসব বৈঠকে খাদ্য নিরাপত্তা, দারিদ্র্য নিরসন ও টেকসই উন্নয়ন সহ বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হবে। 15 অক্টোবর প্রধান উপদেষ্টার দেশে ফেরার কথা রয়েছে। দেশজুড়ে টাইফয়েড টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। মাসব্যাপী ক্যাম্পেইনের মাধ্যমে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত প্রায় 5 কোটি শিশু কিশোরকে এই টিকা দেয়া হচ্ছে।
সকালে রাজধানীর স্যার সলিমুল্লাহ মুসলিম এতিমখানা কেন্দ্রে উদ্বোধন করা হয় টিকাদান ক্যাম্পেইন। এতে যোগ দেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ উপদেষ্টা নূরজাহান বেগম। একই সময় রেসিডেন্সিয়াল মডেল কলেজ কেন্দ্রে ক্যাম্পেইনের উদ্বোধন করেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা। যেসব শিশুর জন্ম সনদ নেই তারাও টিকা নিতে পারছে। দেশে টাইফয়েড টিকাদানের এটি প্রথম ক্যাম্পেইন, চলবে 13 নভেম্বর পর্যন্ত। টিকাটি তৈরি করেছে ভারতের সেরাম ইনস্টিটিউট। সরকার এই টিকা পেয়েছে টিকা বিষয়ক আন্তর্জাতিক মঞ্চ গ্যাভির কাছ থেকে। বাজারে যেটা পাওয়া যায় এটি পলিস্যাকারাইড। তো পলিস্যাকারাইড ভ্যাকসিনটা মূলত কার্যকারিতা অত স্ট্রং না, এটা 3 বছর পর পর কিন্তু একটা বুস্টার দিতে হয়। বাট এই ভ্যাকসিনটা টিসিবি যেটা বলি, টাইফয়েড কনজুগেটেড ভ্যাকসিন, এটা কিন্তু একবার স্ট্রং একটা ভ্যাকসিন, যেটা দিলে লাইফ লং একটা প্রোটেকশন বা প্রিভেনশন হয়ে যাবে। সরকারি উদ্যোগে প্রথমবার টাইফয়েড টিকা পেয়ে খুশি শিশু, স্বস্তিতে অভিভাবকরা। রোববার সকালে শুরু হওয়া মাসব্যাপী ক্যাম্পেইনে 9 মাস থেকে 15 বছর পর্যন্ত বয়সী 5 কোটি শিশুকে বিনামূল্যে টিকা দেয়া হচ্ছে। টিকা নিশ্চিতে প্রতিটি ওয়ার্ডে কাজ করছেন স্বাস্থ্যকর্মীরা। এই টিকা একবার নিলে যথেষ্ট সুরক্ষা মিলবে বলছেন চিকিৎসকরা। চট্টগ্রামের 24,61,342 জন শিশুকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে। এর মধ্যে মহানগরীতে 8,29,301 এবং 15 উপজেলায় 16,32,041 শিশু টিকা পাবে। টিকাদানের এই পরিকল্পনা অত্যন্ত ব্যাপক। এই ইমিউনাইজেশন, এক্সপ্যান্ডেড প্রোগ্রাম অন ইমিউনাইজেশন, এটা বিশাল কর্মযজ্ঞ। রাজশাহীর পবায় সিলিন্দা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদানের উদ্বোধন করেন জেলা প্রশাসক। চাঁপাইনবাবগঞ্জে 5 লাখ শিশু কিশোরকে দেওয়া হবে টাইফয়েডের টিকা। খুলনায় 30 অক্টোবর পর্যন্ত শিক্ষা প্রতিষ্ঠানে এবং 1 থেকে 13 নভেম্বর পর্যন্ত কমিউনিটি পর্যায়ে টিকাদান কার্যক্রম চলবে। বাগেরহাট, নড়াইল, মেহেরপুরে কার্যক্রম সফল করতে মাঠে স্বাস্থ্য সহকারী ও স্বেচ্ছাসেবীরা। ভালো লাগছে এখানে এসে। আমি টিকা দেওয়ার জন্য এখানে খেয়ে আসছি। প্রশংসনীয় এই জন্যই, অনেক গরিব আছে, যারা আছে দরিদ্র, হতদরিদ্র, তাদের পক্ষে কিনে টিকা দেওয়া সম্ভব না। রংপুরের 8.5 লাখ শিশুকে টিকা দেওয়া হবে। নিবন্ধিত ও অনিবন্ধিত সব শিশুই টিকা পাবে জানিয়েছে সিটি কর্পোরেশন। বিগত কয়েকদিন থেকেই আমরা মাইকিং করছি এবং ব্যক্তিগতভাবে আমি নিজেও বিভিন্ন জায়গায় বলছি। আমার প্রধান স্বাস্থ্য কর্মকর্তা সহ তার টিম এই বিষয়ে কাজ করছে। বলা যায় ব্যাপক প্রচারণা আমরা চালাচ্ছি। বরিশাল বিভাগে 26,14,772 জনকে টিকা দেওয়ার লক্ষ্য রয়েছে। এছাড়া টিকাদান চলছে সিলেট, জামালপুর, হবিগঞ্জ, চাঁদপুর, গোপালগঞ্জ, লক্ষ্মীপুর, পটুয়াখালী, খাগড়াছড়ি, হিলিসহ সারা দেশে। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। পঞ্চগড়ে বক্তব্য চলাকালে বিদ্যুৎ চলে যাওয়ায় নেসকোর ওপর ক্ষোভ ঝাড়লেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। এ সময় নেসকোর কর্মকর্তাদের কলিজা ছিঁড়ে ফেলার হুমকি দেন তিনি। শনিবার রাতে শহরের শেরেবাংলা পার্কের জুলাই স্মৃতিস্তম্ভে পথসভায় সার্জিস আলমের বক্তব্যের একটি ভিডিও রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। এ সময় সার্জিস বলেন, এনসিপির অনুষ্ঠানের সময় বিদ্যুৎ বিভ্রাটের ঘটনায় নেসকোর মালিককে জবাব দিতে হবে। প্রোগ্রাম চলাকালীন বিদ্যুৎ গেছে, নেসকোর যে মালিক তাকে এবং তার বাপকে জবাব দিতে হবে। এই রাজনৈতিক দেউলিয়াদেরকে আমরা দেখে নিব, তাদের কলিজা কত বড়, কলিজা ছিঁড়ে রাস্তায় ফেলে রাখবো। দেখছেন বিরতিহীন সংবাদ দুপুর। এরপর আরো যা থাকছে: রাকসু প্রার্থীদের নবাব সেজে ভাটিয়ালি গানে ভোটারদের আকর্ষণের চেষ্টা, বৈচিত্র্যময় প্রচারণায় প্রাণোচ্ছল ক্যাম্পাস। এনবিআরের 2 বিভাগের কাজ শুরু ডিসেম্বরেই, সংশোধন হচ্ছে আইন, রাজস্ব আদায় বাড়াতে সমন্বয়ের তাগিদ বিশ্লেষকদের। যশোর ঝিনাইদহ মহাসড়ক 6 লেনে উন্নীতকরণ প্রকল্প এখন গলার কাঁটা। 4,800 কোটি টাকার প্রকল্পটি 4 বছর আগে শুরু হলেও এ পর্যন্ত কাজ হয়েছে মাত্র 3%, আর ভাঙাচোরা রাস্তাটি এখন চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, আমলাতান্ত্রিক জটিলতায় থমকে আছে কাজের গতি।
যশোরের চাঁচড়া থেকে ঝিনাইদহের দূরত্ব ৪৮ কিলোমিটার। প্রতিদিন এ পথেই বেনাপোল, দর্শনা ও মোংলা সহ দক্ষিণের বিভিন্ন জেলায় চলাচল করে কয়েক হাজার পণ্য ও যাত্রীবাহী যানবাহন। এছাড়া খুলনার সঙ্গে রাজশাহী যোগাযোগের একমাত্র পথই এটি, এখন যা চলাচলের অনুপযোগী। এই যে গাড়ি ভাঙচুর পড়ে থাকে, আমি যেমন রাস্তা খারাপ কারণে অ্যাক্সিডেন্ট করে বসে আছি। খুব ভাঙা গাড়ির ডিফারেন্স হচ্ছে প্রচুর, যাত্রীদের অত সমস্যা, যাত্রীদের কোনো মাথায় লাগছে, হাঁটি লাগছে গাড়িতে রাস্তা ভাঙার কারণে। রাস্তায় প্রায় বাস দুর্ঘটনা কবলিত হচ্ছে এবং আমাদের ছোট গাড়ি, সব গাড়ি কোন রকম রাস্তায় আমরা চালাইতে পারছি না। আমাদের তো বিপদ, ব্যাপার গাড়ি নষ্ট হচ্ছে, কোনো যেখানে সেখানে পড়ে যাচ্ছে। ৪,৮০০ কোটি টাকা ব্যয়ে সড়কটি ৬ লেনে উন্নীতকরণ শুরু হয় ২০২০ সালে। ২০২৩ সালে শেষ করার কথা থাকলেও এখন পর্যন্ত কাজের অগ্রগতি মাত্র ৩%। আমলাতান্ত্রিক জটিলতার কারণে নির্মাণ ও সংস্কার থমকে আছে বলে জানান কর্মকর্তারা। আমাদের নিয়ম হচ্ছে যে আমরা প্রজেক্টকে হ্যান্ডওভার করি, আবার যখন প্রজেক্ট শেষ হয়ে যাবে তখন আমাদেরকে মেনটেন্যান্সের জন্য দেয়। কাজে এর মধ্যে যা রিপেয়ার করতে হয় ওই প্রজেক্ট থেকেই করতে হবে। আমরা বারংবার তাদেরকে অনুরোধ করতেছি। এর মধ্যে প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়েছে 2026-এর জুন পর্যন্ত। ব্যয় বেড়েছে 2,650 কোটি টাকা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাকসু নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, প্রার্থীদের প্রচারেও দেখা যাচ্ছে বৈচিত্র্য। বাংলা শেষ নবাব থেকে শুরু করে ভাটিয়ালির গান থাকছে প্রচারণায়, এতে আকৃষ্টও হচ্ছেন শিক্ষার্থীরা। প্রচারণায় নতুনত্ব দেখে প্রার্থীদের সৃষ্টিশীলতার প্রশংসা করছেন সবাই। নির্বাচন কমিশন বলছে নির্বাচন হবে যথাসময়ে। রাকসু নির্বাচন যত এগিয়ে আসছে, প্রচারণার ভিন্নতা যেন ততই বাড়ছে। ভোটারদের সামনে কেউ হাজির হচ্ছেন বাংলার শেষ নবাব সিরাজউদ্দৌলার সাজে, কেউ বা ভাটিয়ালি গানের সুরে বলছেন ভোটের কথা। প্রচারণায় স্থান পেয়েছে পাকিস্তানি রুপি, আমেরিকান ডলার, পান্ডা, ওয়ার্ল্ড কাপের ট্রফি, গাছের পাতা থেকে শুরু করে ব্যাংক চেকের ডিজাইন। প্রার্থীরা বলছেন ভোটারদের আকৃষ্ট করতেই প্রচারণায় এই নতুনত্ব। এমন একটা কিছু নিয়ে এসে, এমন একটা আইডিয়া নিয়ে আসে যেটা দ্বারা স্টুডেন্টরা খুব আগ্রহ নিয়ে অ্যাকসেপ্ট করবে, যেটা তাদের হচ্ছে বিরক্ত করবে না। তো সেই জায়গাটা থেকে হচ্ছে আমার এই বুকমার্কের আইডিয়া। আমার এই গাছের পাতাটা কিন্তু যে গাছ থেকে ছিঁড়ছি সেই গাছে আবার বসন্ত আসলে পাতা গজাবে এবং আমার এই পাতাটা কিন্তু পচে যাবে, একদিন দুই দিনে পচে যাবে, পরিবেশের জন্য কোনো ক্ষতি নাই। আমার যে ব্যালট নাম্বার 5 সেটা কিন্তু আসলে আমি লিখেছি, পুরো ডিজাইন করেছি, মেয়েদের ডিজাইন। এটার মাধ্যমে আসলে আমি বলতে চাচ্ছি যে একটা উৎসবমুখর পরিবেশ আসলে আসুক রাকসুকে কেন্দ্র করে। প্রার্থীদের সৃজনশীলতার প্রশংসা করছেন ভোটাররা। এরা এখানে খুব বুদ্ধির পরিচয় দিচ্ছে এবং কি আমাদের রাবির এই কাজগুলো আমার কাছে কিছুটা অন্য জায়গা থেকে ইউনিক মনে হয়েছে। আমি যে সবার থেকে সেরা সেটা তারা সর্বোচ্চ দিচ্ছে, হ্যাঁ এটাকে আমি খুবই পজিটিভলি নিচ্ছি। নির্বাচন কমিশন জানিয়েছে 16 অক্টোবরের ভোট নিয়ে কোনো শঙ্কা নেই। উৎসব মুখর পরিবেশে চলছে প্রচারণা। অফিসার, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী সবাই 16 তারিখে নির্বাচনের জন্য উন্মুখ হয়ে আছেন। সবাই একটা উৎসব মুখর পরিবেশ দেখার জন্য নির্বাচনে সবাই আগ্রহী, আপনারা সেটা লক্ষ্য করছেন। তো সঙ্গত কারণে সব মিলিয়ে নির্বাচনের একটি সুন্দর পরিবেশ ক্যাম্পাসে বিদ্যমান আছে। এবার রাকসু নির্বাচনে 11টি প্যানেলে অংশ নিচ্ছে 247 জন প্রার্থী। মোট ভোটার 28,901 জন। মুস্তাফিজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, রাজশাহী। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আহসান হাবিব অপু। অপু, রাকসু নির্বাচনে প্রচারণায় যে বৈচিত্র্য দেখা গেছে, যারা ভোটার রয়েছেন তারা সেটিকে কিভাবে গ্রহণ করছেন? আর নির্বাচন যেহেতু 16 তারিখেই হবে, নির্বাচন কমিশন সর্বশেষ কি তথ্য জানিয়েছে? নির্বাচনকে ঘিরে যে উৎসব প্রত্যাশা করছিল সাধারণ শিক্ষার্থী প্রার্থীরা, সেই উৎসবের আমেজটা এই মুহূর্তে তৈরি হয়েছে, বলা যায় শেষ সময়টাতে তৈরি হয়েছে। আর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী আমেজ, তার সবচাইতে বেশি যেটি আমরা দেখতে পাচ্ছি সেটি হচ্ছে এই পরিবহন মার্কেট, যেটি এই এলাকাতে আমরা এখানকার যে চায়ের দোকান আছে, আশপাশে যেসব বসার জায়গা আছে, এগুলোতে মূলত শিক্ষার্থীরা আড্ডা দেওয়ার জায়গা। সেইখানে আমরা দেখছি প্রত্যেকটা জায়গাতেই আড্ডা চলছে নির্বাচনী
আড্ডা বলা যায়। প্রার্থীরা দল বেঁধে আছে, অন্যদিকে ভোটাররা কোথাও দল বেঁধে আছে, সব মিলিয়ে যে উৎসবের আমেজ সেটি আছে। এবং এই যে সাধারণ ভোটারদের নজর কাড়ার জন্যই মূলত বিভিন্ন ধরনের একজন এক একভাবে ভোটারদের মন জয় করার চেষ্টা করছেন এবং মূল কথা হচ্ছে আলোচনায় থাকতে চাচ্ছেন। সেভাবেই আসলে প্রচারের যে ভিন্নতার বিষয়টি এইভাবে আসছে। আর এখানে প্রার্থীরা যেটি বলছিলেন যে তারা বেশিরভাগ ভোটারের কাছেই যেতে পারেননি, কোনো প্রার্থী অর্ধেকের বেশি ভোটারের কাছেও যেতে পারেননি। এই ক্ষেত্রে তারা ভোটারদের মন জয় করার জন্য বিভিন্ন মাধ্যম ব্যবহার করছে। এখানে কেউ কেউ অনলাইনের মাধ্যমে প্রচার চালাচ্ছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচার চালাচ্ছে। এর বাইরে সহপাঠীদের সহযোগিতা নিয়ে, প্রার্থী নিজে পারছেন না, সহপাঠীদের কাছ থেকে সহযোগিতা নিচ্ছেন। এরকম বিভিন্নভাবেই মূলত মূল জায়গাটা হচ্ছে যে তিনি যে প্রার্থী হয়েছেন সেটি জানান দেওয়ার কাজটি চলছে। অন্যদিকে শেষ সময়ে ভোটারদের মধ্যে তারা প্রার্থী বাছাই করার যে কাজটি সেটিই মূলত করছে, কারণ ভোট দেওয়ার সময় কিন্তু খুবই কম সময় পাওয়া যাবে, কাজে তখন ভাবনার সুযোগ নেই। এই কারণে প্রার্থী কাকে ভোট দিবে, ভোটাররা কাকে ভোট দিবেন সেটি তারা এখনই চূড়ান্ত করতে চাচ্ছেন। আর নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে সব সংশয় কেটে গেছে, এখন তারা নির্বাচনের জন্য একেবারে শেষ পর্যায়ে আছে। ব্যালট বাক্স তৈরি করা, স্বচ্ছ ব্যালট বাক্স তৈরি করা থেকে শুরু করে যা যা লাগে সব কার্যক্রমই মূলত তারা শেষ করছেন। কিছুক্ষণ আগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য তিনি সংবাদ সম্মেলন করে জানিয়েছেন যে নির্বাচন 16 তারিখে হওয়ার ব্যাপারে যেসব প্রস্তুতি দরকার সেটি করা হয়েছে এবং নির্বাচনের যে ভোট গ্রহণের পরে 12 থেকে 15 ঘন্টার মধ্যেই তারা নির্বাচনী ফলাফল ঘোষণা করতে পারবেন, এরকম প্রস্তুতি গ্রহণ করেছেন। আশা করছেন 15 ঘন্টার মধ্যেই সব ফলাফল ঘোষণা করতে পারবেন। আর নির্বাচনের যে ভোট গণনা নিয়ে স্বচ্ছতার বিষয়ে তিনি বলছেন যে এখানে ইলেকট্রনিক পদ্ধতির মাধ্যমেই ভোট গণনা করা হবে, তবে এটির যে স্বচ্ছতা যাচাই করার জন্য একই সাথে পাশাপাশি কিছু সংখ্যক ভোট হয়তো এই সময়ে তারা হাতে গোনে বা মৌখিকভাবে গুনেও তারা এটি নিশ্চিত করতে পারেন। সব মিলিয়ে নির্বাচনের এখন শেষ সময়ে যেমন প্রার্থীদের মধ্যে চলছে, একজন ভোটারকে হলেও তারা তাদের জানান দিতে চাচ্ছেন, তাদের সম্পর্কে অবগত করতে চাচ্ছেন। এখানে প্যানেলের মাধ্যমে যারা প্রার্থী আছেন, বিভিন্ন প্যানেলের পক্ষ থেকে এখানে 11টি প্যানেল মাঠে রয়েছে, এর মধ্যে ছাত্রদল এবং ছাত্র শিবির তারা পূর্ণাঙ্গ প্যানেল দিচ্ছে। আজকেই ছাত্রদলের পক্ষ থেকে তাদের ইস্তেহার ঘোষণা করা হয়েছে। অন্যান্য প্যানেলের মাধ্যমে প্রার্থী প্রচারণা চালাচ্ছে। আর সাধারণ ভোটাররা সেটি কিন্তু শেষ সময়ের উৎসবে তারাও অংশগ্রহণ করছেন। রাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছিলেন সহকর্মী আহসান হাবিব অপু। এদিকে চাকসু নির্বাচনের প্রচারণায় সরগরম চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ও। প্রতিশ্রুতি নিয়ে প্রার্থীরা ছুটছেন ভোটারদের কাছে। একই সাথে আচরণবিধি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগও করছেন অনেক প্রার্থী। আর নির্বাচন কমিশন জানিয়েছে সব অভিযোগই খতিয়ে দেখা হচ্ছে। চাকসু নির্বাচনের বাকি আর মাত্র 3 দিন। নির্বাচন ঘিরে জমে উঠেছে শেষ মুহূর্তের প্রচারণা। ভোট চাইতে ক্যাম্পাসে চষে বেড়াচ্ছেন প্রার্থীরা। শিক্ষার্থীদের সঙ্গে দেখা করে সমর্থন চাচ্ছেন তারা। শেষ সময়ে এসে ভোটাররা আমাদেরকে খুব ইতিবাচকভাবে আমাদেরকে সাড়া দিচ্ছে। আমি খুব ভালো সাড়া পাচ্ছি এবং এই বিষয়টা আমার অনেক ভালো লাগছে, আমি আশাবাদী। এদিকে নির্বাচন ঘিরে নানা প্রতিশ্রুতি দিচ্ছেন প্রার্থীরা, পাশাপাশি একে অপরের বিরুদ্ধে আনছেন নানা অভিযোগও। ছাত্র শিবির ও ছাত্র দলের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ অন্য প্যানেলগুলোর। প্রশাসনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগও করছেন অনেক প্রার্থী। ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, সেই প্যানেলের দুজন প্রার্থীর বিরুদ্ধে, একজন হচ্ছে জিএস প্রার্থী, তিনি আমরা দেখলাম প্রমাণসহ আমাদের আছে যে তিনি ক্রিমিনোলজি ডিপার্টমেন্টে গিয়ে ক্লাসে গিয়ে উনি প্রচারণা চালাচ্ছেন। আমরা আশা করব যে বড় দল যেগুলো আছে, বড় দল বলতে সবগুলোতে 26 দল, অর্থাৎ পেছনে বড় দল যারা আছে তাদের আসলে নির্বাচনের আচরণবিধিটা মেনে চলা উচিত। এসব অভিযোগ ভিত্তিহীন বলে দাবি ছাত্র শিবির ও ছাত্রদল সমর্থিত প্যানেলের। বরং নির্বাচনে সবার জন্য লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে প্রশাসনের প্রতি আহ্বান জানান তারা। আমাদের ভিপি প্রার্থী যিনি ইব্রাহিম হোসেন রনিভের বিরুদ্ধে একটা অভিযোগ আসছিল যে উনি ক্লাসরুমে গিয়েছেন, কিন্তু এটা পরবর্তীতে দেখা গেল যে এটা একটা ভুল বুঝাবুঝি ছিল, উনি ওনার নিজের ডিপার্টমেন্টে গিয়েছেন। আশা করব যে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর এবং স্বচ্ছ একটা নির্বাচন হবে এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত করতে পারবে প্রশাসন। তো এটা যদি হয় তাহলে আমাদের জন্য এটা গর্বের বিষয় হবে। এদিকে সব অভিযোগই খতিয়ে দেখার কথা জানিয়েছে নির্বাচন কমিশন। ব্যত্যয়ের বিষয়ে যে সমস্ত অভিযোগগুলো আছে এগুলা একবারে আমাদের তৈরি করা আচরণবিধির সামান্য বরখেলাপ, মারাত্মক কোনো ধরনের ব্যত্যয় আমরা এখন পর্যন্ত দেখিনি। বুধবার অনুষ্ঠিত হবে চাকসু নির্বাচনের ভোট। এতে কেন্দ্রীয় ও হল সংসদে প্রতিদ্বন্দ্বিতা করছে 9 শতাধিক প্রার্থী। আর মোট ভোটার 27,521 জন। আব্দুল্লাহ রাকিব,
ইন্ডিপেন্ডেন্ট নিউজ, চট্টগ্রাম। চাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে যোগ দিচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, প্রচারণায় যারা প্রার্থী রয়েছেন তারা কি বলছেন? পাল্টাপাল্টি অভিযোগের একটি খবর নির্বাচন কমিশনে দিয়েছেন সব দলের প্রার্থীরাই। এ বিষয়ে নির্বাচন কমিশন কি বলছে? যে একেবারে শেষ মুহূর্তের প্রচারণা চাকসু নির্বাচনের প্রার্থীরা প্রতি ভোটারের কাছেই যাচ্ছেন, ছুটে যাচ্ছেন। সকাল থেকে আমরা দেখছি বিশ্ববিদ্যালয়ের স্টেশন চত্বর থেকে শুরু করে অনুষদ এবং শিক্ষার্থীদের যে আড্ডার কেন্দ্রস্থল ঝুপড়িগুলোতে সেখানেও যাচ্ছেন এবং তারা তাদের নানা প্রতিশ্রুতির কথা তুলে ধরছেন। পাশাপাশি শিক্ষার্থীদের নির্বাচিত হলে যে আগামী দিনে যে তারা কী কাজ করবেন আগামী 1 বছরে সে কথা তারা বারে বারে জানাচ্ছেন। আমরা এখন ছাত্রদল প্যানেলের যে একটি প্রচারণায় আছি, সেখানে ছাত্রদলের ভিপি প্রার্থী আছেন, তিনি যে নারী ভোটাররা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং তাদের কাছে আসলে আগামী দিনে ক্যাম্পাস বিনির্মাণে তাদের যে প্রতিশ্রুতির কথা, অর্থাৎ তারা যে 8 দফা ইশতেহার ঘোষণা করছেন সেই ইশতেহারগুলোর গুরুত্ব দিয়ে তারা নারী শিক্ষার্থীদের জন্য এই ক্যাম্পাসকে নিরাপদ করতে তারা যে কাজগুলো করবেন সেই কথাগুলো তারা বারে বারে তুলে ধরছেন। এবং শিক্ষার্থীরা অর্থাৎ যারা ভোটার তারাও বলছেন যে তারা আসলে আগামী দিনের যে তাদের যে ছাত্র প্রতিনিধি সেই ছাত্র প্রতিনিধি বেছে নেওয়ার জন্য তারা ইশতেহারগুলোকে গুরুত্ব সহকারে দেখছেন। কোনো ব্যক্তিগত সম্পর্ক কিংবা ব্যক্তি ইমেজের নয়, তারা আসলে যে ইশতেহারগুলো বাস্তবায়নযোগ্য সেগুলোকে গুরুত্ব দিয়ে তারা কাজ করবেন। এখন পর্যন্ত যে অভিযোগগুলো এসেছে সেই অভিযোগের বিষয়ে নির্বাচন কমিশন তারা আমলে নিচ্ছেন এবং তারা প্রার্থীদেরকে সতর্ক করছেন। তবে এখন পর্যন্ত বড় ধরনের কোনো আচরণবিধি লঙ্ঘনের যে অভিযোগ সেটি আসলে তারা দেখেননি বলে জানিয়েছেন এবং তারা আগামী একদিন যে প্রচারণা সেই প্রচারণা এরপরেই নির্বাচনী প্রস্তুতি এবং 15 তারিখে ভোট, সেই ভোটের প্রস্তুতি নিয়ে এখন ব্যস্ত সময় পার করছে নির্বাচন কমিশন। আজকে বিকেল 3:30টায় একটি বৈঠক রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং গণমাধ্যম কর্মীদের সাথে একটি মত বিনিময় সভায়। সেখানে আসলে সর্বশেষ পরিস্থিতি অর্থাৎ নির্বাচনকালীন যে পরিস্থিতিগুলো সেগুলো অবহিত করবেন। তবে এখন পর্যন্ত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচনী পরিবেশ সেই নির্বাচনী পরিবেশ নিয়ে তারা সন্তোষজনক বলছেন এবং শিক্ষার্থীরাও বলছেন যে আনন্দ মুখর পরিবেশের যে প্রচার প্রচারণা সেটি আসলে ক্যাম্পাসের যে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ এবং প্রার্থীদের মধ্যে যে সুসম্পর্ক সেটিকে তারা আসলে বলছেন যে ভোটের পরিবেশ নির্বিঘ্ন রয়েছে। তবে সব প্রার্থী এবং ভোটাররা একই সংখ্যা করছেন আসলে অনাবাসিক যে শিক্ষার্থীরা ক্যাম্পাসের বাইরে রয়েছেন তারা আসলে ভোটের দিন ক্যাম্পাসে আসবেন কিভাবে এবং ভোটার উপস্থিতিতে সেটি কোনো প্রভাব ফেলবে কিনা সেটি এখন সবার আসলে মাথা ব্যথার কারণ হয়ে উঠছে। এবং শিক্ষার্থীদের সাথে আমরা কথা বলেছি, অনেকে যাদের জীবনের প্রথম ভোট হিসেবে চাকরি ভোট দিবেন তারা এই ব্যাপারে খুব উন্মুখ এবং তারা আসবেন। তবে অনেক শিক্ষার্থী এই ব্যাপারে এখনো সংশয়ে আছেন তারা আসলে ক্যাম্পাসে এই ভোট দিতে আসবেন কিনা। যদিও বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে তাদেরকে কেন্দ্রে নিয়ে আসার জন্য সব ধরনের ব্যবস্থা, ট্রেন থেকে শুরু করে বাস সব ধরনের ব্যবস্থায় তারা রাখছেন। চাকসু নির্বাচনের প্রচারণার সর্বশেষ খবর জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। আগামী ডিসেম্বরের মধ্যে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগের কার্যক্রম শুরু করতে চায় সরকার। সেই লক্ষ্যে কাজ করছে জাতীয় রাজস্ব বোর্ড। জনবল কাঠামো গঠনের পাশাপাশি আইন ও কিছু বিধি পরিবর্তনের কাজও চলমান। বিশ্লেষকরা বলছেন এনবিআর আলাদা হলেও নীতির ধারাবাহিকতা বজায় রাখতে হবে। উভয় বিভাগের সমন্বয় না হলে কাঙ্ক্ষিত রাজস্ব আদায় সম্ভব হবে না। জাতীয় রাজস্ব বোর্ড এনবিআরকে 2 ভাগ করে রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা করার পর গেল 21শে আগস্ট সংশোধিত অধ্যাদেশ অনুমোদন দেয় উপদেষ্টা পরিষদ। অধ্যাদেশটি দ্রুত বাস্তবায়নের লক্ষ্যে চলছে সব কাজ। এটি বাস্তবায়িত হলে থাকবে না জাতীয় রাজস্ব বোর্ড, বিলুপ্ত হবে চেয়ারম্যান ও সদস্যদের পদ। ডিসেম্বরেই শুরু হবে 2টি আলাদা বিভাগের কাজ। আমাদের যত আইন আছে সবকিছুতে জাতীয় রাজস্ব বোর্ডের কথা বলা আছে, সেখানে সেসব আইনগুলোতেও পরিবর্তন আনতে হবে। অনেকগুলো কাজ আছে আসলে। ডিসেম্বরের মধ্যে সরকার চাইলে নিশ্চয়ই ওনারা সক্ষম হবেন। পরিবর্তন আসবে 3টি আইনে, কিছু বিধি এবং রুলস অব বিজনেসে। পাশাপাশি গঠন করা হচ্ছে নতুন জনবল কাঠামো। থাকছে না অভ্যন্তরীণ সম্পদ বিভাগ বা আইআরডি। বেশ কিছু কাজ আছে এখানে। আইআরডি অ্যাবলিশড হয়েছে, তার কর্মকর্তারাও আবার আমাদের পলিসি ডিভিশনে যুক্ত হবেন। এনবিআর এর যারা কর্মকর্তা কর্মচারী আছেন, এনবিআর এর যারা নিজস্ব, সেটাকেও করতে হবে। নীতি বিভাগে যারা চাকরিরত থাকবেন তারা কি আসলে ফুল টাইম আপনার ওখানে থাকবেন কিনা, নাকি ব্যবস্থাপনা বিভাগ থেকে আপনার যারা পদায়ন হবেন তারা কিছুদিন পর ওখানে থাকার পর আবার জাতীয় রাজস্ব ব্যবস্থাপনা বিভাগে ফিরে যাবেন, সেই বিষয়ে একটা সুস্পষ্ট দিক নির্দেশনা থাকা উচিত। 2 বিভাগের সফলতা পেতে বাস্তবায়নযোগ্য নীতিমালা তৈরির আহ্বান বিশ্লেষকদের। নীতি অনুযায়ী যে বাস্তবায়ন করা অথবা
নীতিটা এমন হবে যেন বাস্তবায়নযোগ্য হয়, এই বিষয়ে যেন যোগসূত্র স্থাপন হয়। না হলে আমাদের যে কাঙ্ক্ষিত মানে সফলতা পাওয়ার জন্য এই দুইটা বিভাগকে আলাদা করা হয়েছে, সেই বিভাগের সফলতা হয়তো আমরা না পাওয়ারও সম্ভাবনা তৈরি হতে পারে। রাজস্ব নীতি ও ব্যবস্থাপনা বিভাগ আলাদা হলে সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় দক্ষতা ও স্বচ্ছতা বাড়বে বলছেন বিশ্লেষকরা। তৌহিদ রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে ব্যাংকগুলো থেকে এ পর্যন্ত 2 বিলিয়নের বেশি ডলার কিনেছে কেন্দ্রীয় ব্যাংক। এতে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বেড়ে দাঁড়িয়েছে 31.94 বিলিয়ন ডলারে, যা 31 মাসের মধ্যে সর্বোচ্চ। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী বৈদেশিক মুদ্রা প্রবাহ বেড়ে যাওয়ায় ডলারের দর দ্রুত কমছিল। দীর্ঘদিন 122 টাকায় স্থিতিশীল থাকা ডলার গত জুলাইতে 119 টাকা 50 পয়সায় নেমে আসে। এভাবে ডলারের দর কমলে রেমিটেন্স গ্রহীতা ও রপ্তানিকারকরা ক্ষতিগ্রস্ত হতে পারে, এমন শঙ্কায় নিলামে ডেকে গত 7 জুলাই প্রথম 17 কোটি 10 লাখ ডলার কেনে কেন্দ্রীয় ব্যাংক। সর্বশেষ বৃহস্পতিবার 121 টাকা 80 পয়সা দরে কেনা হয়েছে 10 কোটি 70 লাখ ডলার। সব মিলিয়ে চলতি অর্থবছর বাজার থেকে 2.16 বিলিয়ন ডলার কেনা হয়। বিপরীতে ব্যাংকগুলোকে 25,000 কোটির বেশি টাকা দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এই ছিল বিরতিহীন সংবাদ দুপুরে। সব খবরের বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। ধন্যবাদ সবাইকে।